আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। যদিও যদি নেপালের যেই ফ্ল্যাশ ফ্লাডের ভিডিওস কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই ভালো থাকার খুব একটা কথা না, মানসিকভাবে অনেকটা বিপর্যস্তই থাকার কথা। সেরকম একটা সিচুয়েশন আসলে মেন্টালি হচ্ছে এবং আমি আসলে ভাবছিলাম যে যে বিষয়টা নিয়ে আমি আসলে একটা ভিডিও তৈরি করছিলাম বা যে বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে কিছু শেয়ার করতে চাচ্ছিলাম সেটা কি আদতেই সেটা নিয়ে কথা বলবো কি না। বাট শুরুতেই কন্ডোলেন্সেস টু অল দ্য ফ্যামিলিজ, নেপালে যারা অবস্থান করছেন, যারা এই পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। ব্যাপারটা আসলে এটাই বুঝিয়ে দেয় যে মানুষ ক্ষণস্থায়ী, যে কোনো সময় আমাদের শেষ দিন, শেষ সময়টা চলে আসতে পারে। সুতরাং যে যেখান থেকে আছি, যতটুকু আছি, আমাদের পরিবার পরিজন পরিচিত যারা আছেন, যারা আমাদের পছন্দের মানুষ, সবার সাথে যেন আমরা সুসম্পর্ক বজায় রাখতে পারি এবং কারো যেন ক্ষতি না করি, সেই বিষয়টা নিয়ে ডেফিনেটলি আমাদের মাথায় থাকতে হবে। কারণ যে কোনো সময় আমরা এক্সপায়ার করে যেতে পারি এবং যে কোনো সময় আমাদের কন্ট্রোলের বাইরে অনেক কিছু ঘটে যেতে পারে, যেটার জন্য আসলে আমাদের কিছু করণীয় নেই। সুতরাং সেই জায়গা থেকে আমাদের সৃষ্টিকর্তার প্রতি যে নিবেদন, সেটা রাখার চেষ্টা অবশ্যই করে যেতে হবে এবং সেই সাথে আমরা যেন খারাপ কোনো কাজে লিপ্ত না হই। আমরা যেন সবার সাথে অন্তত ভালো ব্যবহারটা করি, ভালো সম্পর্কটা রাখি, কারো ক্ষতি যেন না করি। সেই বিষয়গুলো নিয়ে একটু আসলে কনসার্ন হওয়াটা দরকার। এনি ডে কুড বি আওয়ার লাস্ট ডে, এটাই হচ্ছে গিয়ে মোদ্দা কথা আর কি। বাট যে বিষয়টা নিয়ে আসলে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমি দ্য গার্জিয়ান যেই অনলাইন নিউজ পোর্টালটা আছে, ভেরি ওয়েল রিনাউন্ড, সেখানে একটা ইন্টারভিউ ছাপানো হয়েছে এবং সেখানে ডেকলান সুলিভান, রোনান সুলিভান এবং থমাস ডুলি তিনজনেরই বেশ কিছু উক্তি নেওয়া হয়েছে। রোনান এবং ডেকলান দুই যমজ ভাই, দ্য সুলিভান ব্রাদার্স, খুবই ফেমাস বাংলাদেশি বংশোদ্ভূত একটা ফ্যামিলি, যেখানকার দুজন খেলোয়াড় ইতিমধ্যেই একজন ইউএসএ তে সুযোগ পেয়ে গেছে ন্যাশনাল টিমে, আরেকজন ইউএসএ তে সুযোগ পাওয়ার অপেক্ষায় রয়েছেন। এবং যেই দুই যমজ ভাইকে বাংলাদেশ তাদের ন্যাশনালিটি দিয়ে বাংলাদেশ আন্ডার 20 লেভেলে খেলাতে পেরেছিল, সেই দুজন হচ্ছেন রোনান এবং ডেকলান সুলিভান। বাংলাদেশের সাফ আন্ডার 20 শেষ যে ক্যাম্পেইনটা বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে সেখানে এই দুজন ছিলেন এবং রোনান সুলিভান শুরু থেকে ছিলেন, প্রথম ম্যাচ থেকেই ছিলেন। ডেকলান সুলিভানকে কিছু কিছু সময়ে নামানো হয়েছে অ্যাজ আ বেঞ্চ প্লেয়ার। তবে দুজনের ইম্প্যাক্ট খুবই দারুণ ছিল এবং তাদের দুজনের কন্ট্রিবিউশন খুব ভালো ছিল। বিশেষ করে রোনান সুলিভানের ডিরেক্ট ইম্প্যাক্টটা খুব বেশি ছিল এবং বাংলাদেশ হয়তো রোনান না থাকলে শিরোপাটা হয়তো জিততে পারতো না, মানে এতটাই ইম্প্যাক্টফুল পারফরমেন্স রোনান সুলিভানের ছিল। তো এই দুজনের একটা ইন্টারভিউ নেওয়া হয়েছে দ্য গার্ডিয়ানের পক্ষ থেকে এবং সেখানে তারা বেশ কিছু জিনিস রিভিল করেছেন। আসলে তারা যে এখনো ইয়াং, তারা যে এখনো পৃথিবীর অনেক কিছুই দেখেননি হয়তো, মাত্র তাদের ক্যারিয়ারটা শুরু করছে, তাদের জীবনটা মাত্র শুরু হচ্ছে। তারা কলেজ ফুটবল পেরিয়ে এখন কিন্তু প্রথম প্রফেশনাল ফুটবল লিগে খেলা শুরু করছেন। তো এরকম একটা পরিস্থিতিতে তারা রয়েছেন এবং সেই জায়গাটায় তাদের কথাবার্তার মধ্যে একটা উচ্ছ্বাস আমরা দেখি, একটা নির্মল ভালোবাসার ছাপ আমরা দেখি বাংলাদেশের জন্য। এবং তারা যে কতটুকু বিমোহিত হয়েছেন বাংলাদেশের সমর্থন দেখে তাদের প্রতি এবং বাংলাদেশ দলটার প্রতি, সেটার একটা বহিঃপ্রকাশ কিন্তু এই সাক্ষাৎকারের মাধ্যমে আমরা পেয়েছি। তবে কিছু খুবই টেলিং ফ্যাক্টরস ছিল যেগুলো নিয়ে আসলে মেনশন করতে চাই। তারা অবভিয়াসলি বাংলাদেশের দর্শক সমর্থকদের নিয়ে খুব উচ্ছ্বাসা দেখিয়েছেন, বলেছেন যে তারা অভিভূত বাংলাদেশের এই সমর্থন দেখে। তবে কিছু জায়গার বিষয়ে আমি আসলে মেনশন করতে চাই, যেটা আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের বর্তমান যে বাস্তবতা সেটার একটা প্রতিফলন আমরা দেখি। রোনান সুলিভান তিনি বেসিক্যালি বলছিলেন যে বাংলাদেশ দলে তারা যখন খেলবেন, তাদের আসার প্রসেসটাও খুব ইনফর্মাল একটা মাধ্যমে ছিল। সেভ বাংলাদেশ ফুটবলের কাছ থেকে তাদের একটা ডিএম আসে ইনস্টাগ্রামে, সেখানে তাদের সঙ্গে পরবর্তীতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট ফাহাদ করিমের সঙ্গে তার যোগাযোগ করানো হয় তাদের, এবং তাদের মতামত নেওয়ার ভিত্তিতে তাদেরকে আন্ডার 20 ন্যাশনাল টিমের জন্য ইনভাইট করা হয়। তারা আসেন, এখানে এসে ক্যাম্পে যোগ দেওয়ার পর তারা সেই সাফ কম্পিটিশনটায় যান এবং সেখানে দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন। তো ওভারঅল এই জার্নিটার কথা তারা বলতে গিয়ে এটাও বললেন যে ইনিশিয়ালি তারা যখন এসেছিলেন, এখানে আসার পর অ্যাডজাস্ট করতে তাদের খানিকটা সমস্যা হয়েছে। তাদের সাথে আরও তিনজন অরিজিন প্লেয়ার ছিলেন, ইব্রাহিম নওয়াজ তাদের মধ্যে একজন ছিলেন। আলটিমেটলি যেটা দেখা গেছে যে সুলিভান ব্রাদার্সদের প্লাস যেই আরও তিনজন, টোটাল সব মিলিয়ে পাঁচজন যারা জয়েন করেছিলেন বাংলাদেশের আন্ডার 20 ওই ক্যাম্পটাতে বাইরের থেকে এসে, তাদের একটা স্ট্রাগল ছিল ইনিশিয়াল ফেজে। এবং একটা পর্যায়ে এটা বলা হচ্ছিল যে শুরুতে নাকি তাদেরকে বল দেওয়া হচ্ছে না, শুরুতে নাকি তাদের সঙ্গে ঠিকঠাক মতো আসলে
কমিউনিকেট করা হচ্ছে না, এবং তাদের কাছে ইনিশিয়ালি ফিলিংটা এরকম মনে হয়েছিল যে তাদেরকে একটু ডিসরিগার্ড করা হচ্ছে, বা লোকাল খেলোয়াড়রা যারা আছেন কারেন্ট এক্সিস্টিং, তারা খুব একটা বোধহয় খুশি হচ্ছিলেন না যে এই বিদেশ থেকে কারা এসেছেন, এটা কারা বা কি করতে, মানে কি করছেন, এরকম একটা ভাব বা মানসিকতা তারা ফিল করেছেন অন্তত। এখন হতে পারে এটা একটা ফিলিং, এমনও হতে পারে যে ব্যাপারটা আসলে রিয়েলিস্টিক্যালি এতটাও ড্রাস্টিক কিছু ছিল না, কিন্তু তারপরও তারা যেহেতু এই ফিলিংটা এক্সপ্রেস করেছেন, আবার একই ইন্টারভিউতে তারা পরবর্তীতে বললেন যে ইনিশিয়ালি ব্যাপারটা এরকম ছিল কারণ আমরা একেবারে অপরিচিত, কেউ কাউকে চিনি না, এবং আমরাও একটা কালচার থেকে এসেছি, বাংলাদেশেও একটা ডিফারেন্ট কালচার আছে। বাট দিন শেষে যখন খেলাটা শুরু হয়, মাঠের খেলাটা শুরু হয়, সেটার কিন্তু ল্যাঙ্গুয়েজ ডিফারেন্ট, এবং যখন তার সতীর্থরা দেখা শুরু করলেন, তাদের সতীর্থরা দেখা শুরু করলেন যে বল পায় তারা কি করতে পারেন, অ্যাজ ফুটবলার্স তারা কি করতে পারেন, তখন নাকি সম্মানের জায়গাটা বা ট্রাস্টের জায়গাটা এসেছে, এবং তখন তারা একসঙ্গে অ্যাজ এ টিম খেলা শুরু করেছেন, এবং দিন শেষে একটা দলগত সাফল্য তারা পেয়েছেন। বাট প্রথম যে কথাগুলো যে আসলে বল দিচ্ছে না, এই ব্যাপারটাই কিন্তু আসলে একটা সত্য বের করে নিয়ে আসে, উইচ ইজ ট্রু ইন মেনি সেন্সেস। আমি একটা নিজের পার্সোনাল অভিজ্ঞতায় শেয়ার করতে পারি। আহ, বাংলা ধারাভাষ্যে বা ইংরেজি ধারাভাষ্যে আমি কিন্তু বেশ কষ্ট করে একটা পর্যায়ে আসার চেষ্টা করছি, এবং অনেক দিনের পরিশ্রম, এটা অনেক ধরনের ধকল পার করে আসতে হয়েছে, বিভিন্ন ধরনের কম্পিটিশন, ট্রায়ালস এবং অডিশনস দিয়ে তারপরে জায়গা পেতে হয়েছে। তো ইনিশিয়ালি একটা খুব বড় প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠানে গিয়েছিলাম, এবং সেখানে আমার অভিজ্ঞতাটা এমন ছিল, সেখানে প্রথমবারের মতো গিয়েছি, কিন্তু সেখানে যাওয়ার আগ পর্যন্ত আমার রেপুটেশন খুব একটা খারাপ ছিল না, এবং অনেকেই জানতেন যে আমি মোটামুটি ধারাভাষ্য দিতে পারি, এবং বেশ মানসম্মত ধারাভাষ্য দিতে পারি, মানে এরকম একটা রেপুটেশন বাংলায় তৈরি হয়েছিল। তো আমি যখন যাই সেই প্রতিষ্ঠানে, যাওয়ার পরে সেখানে যারা এক্সিস্টিং ছিলেন, যারা রেগুলারলি সেখানে ধারাভাষ্য দেন, আমাকে খুব সাদরে কিন্তু তারা গ্রহণ করেননি। আমার কাছে মনে হচ্ছিল যে তারা আমাকে অ্যাভয়েড করছেন, এবং অনেকটা বিরক্তই হচ্ছেন যে আমি সেখানে কি করছি, বা আমি আমি সেখানে কেন গিয়েছি। পরবর্তীতে অনেকের সঙ্গে বা সবার সঙ্গে একটা বন্ধুত্ব আমার তৈরিও হয়েছে, একসঙ্গে কোএক্সিস্ট করছি, একসঙ্গে কাজ করছি প্রফেশনাল একটা স্পেসে গিয়ে, কিন্তু ওই ট্রাস্টটা কিন্তু ইনিশিয়ালি গেইন করাটা ডিফিকাল্ট, স্পেশালি আপনি যখন একজন আউটসাইডার হিসেবে আসেন, এবং ডিফারেন্ট একটা জায়গা থেকে আপনি যখন আসেন। সো এই ব্যাপারটা আমার কাছে খুব একটা ডিফারেন্ট লাগেনি, আবার লেগেছেও, বিকজ যখন একজন প্লেয়ার, ফুটবল প্লেয়ার যখন বলবেন যে আমাকে বল দেওয়া হচ্ছে না, সেখানেই কিন্তু আপনি একটা বায়াসের গন্ধ পান, এবং সেই জায়গাটাই আমার কাছে আসলে অড লেগেছে ওভারঅল। ইন এনি কেস, আমার কাছে মনে হয় দ্য সুলিভান ব্রাদার্স আর ভেরি মাচ অ্যালাইন্ড উইথ বাংলাদেশ, এবং তারা বাংলাদেশকে এতটাই ভালোবাসেন, আমার মনে হয় যে কোনো সুযোগ পেলেই তারা ডেফিনেটলি বাংলাদেশের হয়ে খেলতে আসবেন। ব্যাপারটা এরকম নয় যে তারা সাফের এক্সপিরিয়েন্সের পর আসলে আসতে ইচ্ছুক নন, ব্যাপারটা মনে হয় এরকম না। আমার কাছে উল্টো মনে হচ্ছে যে এই দুজন আসবেন, সাথে করে তাদের দুই ভাইকেও যদি কনভিন্স করতে পারেন আসার জন্য, সেটাও হয়তো তারা করবেন একটা পর্যায়ে গিয়ে। বাট উই হ্যাভ টু গিভ দেম ব্যাক। আমাদের পরিবেশটা এমন তৈরি করতে হবে যেন রোনান বা ডেকলান সুলিভানদের মতো যারা ট্যালেন্টেড ফুটবলাররা আছেন, তারা যেন এসে অন্তত এম্বারেস না হন, অন্তত একা অনুভব না করেন, অন্তত ডিপ্রাইভড না মনে করেন নিজেদেরকে। যত কষ্ট করে তারা আসবেন, দেশকে রিপ্রেজেন্ট করতেই আসবেন, এবং তারপরে এসে দেখবেন যে তাদের সঙ্গে একটুখানি অন্যরকম আচরণ করা হচ্ছে, বা তাদেরকে সেই সাপোর্টটা দেওয়া হচ্ছে না, বা তাদেরকে ট্রাস্ট করা হচ্ছে না অ্যাজ টিমমেটস, ওই জায়গাটার মধ্যে কিন্তু একটা বিরাট বড় সমস্যা তৈরি হয়ে যায়। এবং তখনই আসলে এই যে সিন্ডিকেট কিংবা এই ধরনের শব্দগুলো দিন শেষে চলে আসে, যে কোনো ধরনের বায়াস এখানে হচ্ছে কিনা এই প্লেয়ারদের উপর। আমি এটা বলছি না যে যার কোয়ালিটি নেই তাকেও জোর করে ইন্টিগ্রেট করবেন কারণ তিনি বাইরে থেকে এসেছেন, ব্যাপারটা আসলে এরকম না। ইট হ্যাজ টু বি অ্যান ওপেন স্লেট, এবং সব খেলোয়াড়দেরকেই, যারা দেশে খেলছেন, যারা বাইরে থেকে আসবেন, সবাইকে এক কাতারে রাখার মতো দৃষ্টিভঙ্গি অন্তত থাকতে হবে, এবং একই ফ্যাসিলিটি দেওয়ার দৃষ্টিভঙ্গিও থাকতে হবে বলে আমার কাছে মনে হয়। তাহলেই আসলে লোকাল প্লেয়ার যারা লোকাল লিগসগুলোতে খেলছেন, যারা বাংলাদেশের প্রফেশনাল ফুটবলিং সিস্টেম থেকে উঠে আসছেন, তারাও কিন্তু নিজেদেরকে ওরকম ভাবে ভ্যালিউ করবেন। ইট ওয়ন্ট বি লাইক আমরা আসলে একটা জায়গা আছি, সেখানে অন্য কেউ যদি আসে, নতুন কোনো আইডিয়া নিয়ে আসে বা নতুন কোনো ব্যাপার নিয়ে আসে, সেই জায়গাটায় আমরা একটু নড়বড়ে হয়ে গেলাম বা একটা ইনসিকিউর হয়ে গেলাম। ব্যাপারটা আসলে এরকম ভাবাটাই ঠিক না। ইনসিকিউরিটি বিষয়টা আমাদের আসলে পরিহার করা উচিত, কারণ তাহলেই আমরা নিজেরাও কষ্ট করে নিজেদের বেটার করতে পারবো প্রতিদিন, এবং পরের দিন কম্পিট করতে পারবো ফেয়ারলি ইন আ ফেয়ার গ্রাউন্ড, ইনস্টেড অফ থিঙ্কিং অফ এই কোটায় আমার থাকা উচিত, ওই কোটায় তার বাদ পড়ে যাওয়া উচিত। এই বিষয়গুলো যেন আর ওভাবে না আসে, বৈষম্য যেন না আসে,
এইটাই আসলে আমাদের চাওয়া। তাহলেই রোনাল্ড ডেকলানদের মতো আরো অনেক ফুটবলারে যারা মনে প্রাণে চান বাংলাদেশে এসে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে, তারা সুন্দরভাবে মিলেমিশে কোএক্সিস্ট করতে পারবেন। আমাদের লোকাল ফুটবলারদেরও কোয়ালিটি ইমপ্রুভ করবে এই ধরনের একটা কম্পিটিটিভ মাইন্ডসেটে যদি তারা এক্সিস্ট করতে পারেন। যাই হোক, আপনাদের মতামত জানাবেন। অবভিয়াসলি রোনাল্ড ডেকলানকে আমরা অচিরেই বাংলাদেশ জার্সিতে আবারও দেখতে চাই। তাদের কলেজ জীবন চলছে, তারা সেখানে প্রফেশনাল ফুটবল খেলছেন, ডেফিনেটলি সেটাকেও তারা প্রায়োরিটি দেবেন। সেই পুরো ব্যাপারটাকে সম্মান দেখিয়েই আসলে তাদেরকে ইন্সপায়ার করতে হবে আসার জন্য। বাংলাদেশ যদি বড় বড় টুর্নামেন্টের জন্য কোয়ালিফাই করে বা বড় টিমগুলোর সাথে খেলা শুরু করে, তাহলেই কিন্তু ইন্সপায়ার্ড হবেন এই বাইরের লিগগুলোতে খেলা ফুটবলাররা বা বাইরের দেশে থাকা ফুটবলাররা। তাহলেই কিন্তু আরো এনকারেজ হয়ে তারা আসবেন। পরিবেশটা যদি তাদের মনে হয় যে খুবই ভালো হতে পারে, তাহলে কিন্তু আর তাদের দ্বিতীয়বার বলা লাগবে না, নিজ থেকেই তারা খোঁজ খবর নিয়ে চলে আসার চেষ্টা করবেন। ইন এনি কেস, ভালো থাকবেন সবাই, চেষ্টা করবেন নিজেদের পরিবার পরিজন এবং নিজেদের যারা প্রিয় মানুষজন আছেন সবার খোঁজ খবর রাখতে। কারণ পৃথিবীটা আসলেই এমন একটা পর্যায়ে আমরা আছি এখন, এনি ডে কুড বি আর লাস্ট ডে, এনি মিনিট কুড বি আর লাস্ট মিনিট। ভালো থাকার চেষ্টা করবেন সবাই, সুস্থ থাকার চেষ্টা করবেন সবাই, ভালোবাসবেন, ভালো থাকবেন।